বিএনপি পক্ষ থেকে ৭১-এ পরাজিত শক্তি জামাত শিবির অথবা পাকিস্তানকে উদ্দেশ্য করে যে বাণীটা দেওয়া হয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, সেটা দেখার পর থেকে সমাজে নানা রকম আলাপ আলোচনা শুরু হয়েছে যে পাকিস্তানের হাত কি বিএনপি ছেড়ে দিয়েছে অথবা বিএনপিকে কি পাকিস্তান ডিজোন করেছে। তাহলে বিএনপির এখন পক্ষে কে আছে, বিএনপিকে কে সাপোর্ট দিচ্ছে, কেন সাপোর্ট দিচ্ছে। পাকিস্তান আগে আমরা জানি যে বিএনপির সাপোর্টার ছিল, আইএসআই বিএনপির হয়ে কাজ করত এবং সেই জন্যই ভারতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বের খেসারত হিসেবে 2006-07 সালে বিএনপিকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল 7 সিস্টার্স ইস্যুতে। এখন বিএনপির হাত তাহলে কে ধরেছে? ভারত কি বিএনপির হাত ধরেছে? আগের যে ইতিহাস, সেই ইতিহাস কি ভারতকে স্বস্তিতে রাখবে বিএনপির হাত ধরলে? আমরা দেখেছি প্রথম আলো একটা সার্ভে প্রকাশ করেছে। সার্ভে মানে হচ্ছে বেসিক্যালি জনমত জরিপ করেছে। বাংলাদেশের 20 কোটি মানুষ, তার মধ্যে হয়তো 4-5 হাজার লোককে তারা তাদের মতো করে পিক করে কি করেছে, একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছে। সার্ভে তেমন করে কিছুই ভালো মতো প্রকাশ করে না, যদি না স্যাম্পল সাইজটা বড় হয়, যদি না যে সার্ভে প্রকাশ করছে সে কোনো মতের বায়াস না হয়। এখন প্রথম আলো আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরবর্তীতে তারা বেসিক্যালি সরকারে যা যায় তাদেরকে সাপোর্ট দেয়। আমরা দেখেছি হাসিনা সরকারকে সাপোর্ট দিতে, এর আগে আমরা দেখেছি বিএনপি সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করতে, এখন আবার তারা বিএনপি সরকারের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে সামনে বিএনপি ক্ষমতায় আসতে পারে। এখন প্রথম আলোকে আমরা যেহেতু জানি যে তারা ভারতপন্থী, ভারতীয় মতামতকে তারা বেসিক্যালি প্রকাশ করে, সুতরাং এই যে সার্ভেটা প্রকাশ হলো, যেটাতে দেখা গেল যে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এত পার্সেন্ট মানুষ, স্যাম্পল সাইজ মোটামুটি 4000-এর মতো, সেটাকে আমরা কতটা বিশ্বাসযোগ্য হিসেবে ধরে নিব? বেসিক্যালি জিনিসপত্রগুলো মোস্টলি প্রোপাগান্ডা, সার্ভেগুলো যেগুলো হয় সেগুলো প্রোপাগান্ডা। আপনারা জানেন হাসিনা সরকারের লাস্ট টাইম যে ইলেকশন করেছে সেখানে বলেছিল 70% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এখন আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে কয়জন আছে? অথবা যেই বছর ইলেকশন হলো ওই বছরে 4-5 মাস পরে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাহলে এই সার্ভের কতটুকু কি ভূমিকা আছে? তাহলে আমরা যে কথাটা বলছিলাম, পাকিস্তানের সাথে বিএনপি যদি তাদের যে দেনা পাওনা যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক যদি সম্পর্ক টানাপোড়েনা যদি শেষ হয়ে যায়, ভারতের সাথে তো টানাপোড়েনা আগে থেকেই ছিল, তাহলে বিএনপির সাথে এখন সম্পর্কটা কে তৈরি করছে, কারা তৈরি করার চেষ্টা করছে? ভারতের সাথে সম্পর্কটা হয়তো বা যেটা হতে পারে ওয়ার্কিং রিলেশনশিপ, কেন বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে ভারতের সাহায্য ছাড়া, ভারতের সাপোর্ট ছাড়া কোনো দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। সেটা বর্তমানের ইউনূস সরকারের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। ইলিশ রপ্তানি করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু ভারতকে সেটা চলতে পারছে না। কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের কি ঘিরে অবস্থিত, বাংলাদেশকে 3 দিক থেকে ভারত ঘিরে রেখেছে। আরেকদিকে বঙ্গোপসাগর, সেখানে যদি একটা যুদ্ধ বিমান পাঠায় দেয়, যুদ্ধ জাহাজ পাঠায় দেয়, বাংলাদেশের লোকজনের সাপ্লাই কিছু আসবে না, সমুদ্র পথ বন্ধ, কোনো দিক থেকে কোনো খাবার দাবারের সংস্থান হওয়ার কোনো রকমের উপায় নাই, জ্বালানি তেলের উপায় নাই। সুতরাং বাংলাদেশ মোটামুটি এনসার্কেলমেন্টের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যে সার্ভে নিয়ে, সার্ভেটা বেসিক্যালি একটা প্রোপাগান্ডা। সেই প্রোপাগান্ডাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 56-57% মানুষ। এখন এই তারেক রহমানকেই তো আমরা দেখেছিলাম 1/11 সরকার কি করেছিল, কি কারণে করেছিল, তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল, সেই অভিযোগগুলা এখন কোথায় আছে, কিভাবে তারেক রহমান পরবর্তীতে লন্ডনে চলে গিয়েছিল। সুতরাং পাওয়ার, বাংলাদেশের ক্ষমতার পালা বদলের সাথে সাথে এরকম অনেক কিছুই হয়। এখন বাংলাদেশের সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা কেমন হবে, সেই নির্বাচনটা জামাত প্রচণ্ড রকমের ফাইট দিবে সেটা বোঝা যাচ্ছে। কেন তারেক রহমান যেভাবে অস্থিরতা প্রকাশ করছে, যেভাবে জামাত শিবিরকে ডাইরেক্টলি অ্যাটাক করেছে, যেভাবে 71কে নিয়ে নতুন করে হাসিনা যেরকম বক্তব্য দিত সেই বক্তব্য দেওয়া শুরু করেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে আমরা 71-এর যে কারিগর যারা ছিল, যারা চেতনা বিক্রি করতো, সেই চেতনার বিক্রি নতুন করে একজন
বিক্রেতাকে বাংলাদেশ দেখতে অভ্যস্ত না, দেখতে চায় না, সেটাই তো স্বাভাবিক। কারণ তারেক রহমান আমাদের মনে আছে কোনো একটা সাক্ষাৎকারে বলেছিল 2000 সালের দিকে যে আমরা পুরনো ইতিহাস নিয়ে আমরা কি করতে চাই না, সময় নষ্ট করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু তারেক রহমান কতদিন যে বক্তৃতা দিল, তাতে যেটা দেখা গেল তারেক রহমান অতীত নিয়েই, পরচর্চা নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত না থেকে ওই কুৎসা রটনার দিকেই ব্যস্ত থাকার দিকে তার বেশি মনোযোগ। এটা কি অস্থিরতার প্রকাশ মনে হয়? কেন দেখা যাচ্ছে, কেন দ্বিতীয় শক্তি, আগে জামাত ছিল তৃতীয় শক্তি, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত দ্বিতীয় শক্তি অথবা প্রথম শক্তি। বিএনপিকে হয়তো বা ডাইরেক্ট হেড অন অ্যাটাক করছে। নির্বাচনে এমনও দেখা যেতে পারে, আমরা দেখেছি ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, বাংলাদেশের বড় 4টে ইউনিভার্সিটিতে জামাত শিবির প্রচণ্ড রকমের প্রভাব প্রতিপত্তি নিয়ে জয়ী হয়েছে। বাংলাদেশের তরুণ সমাজ এখন ভোটারদের খুব বড় একটা অংশ। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বিএনপির শাসন অনেক বছর দেখেছে, জামাতকে বাংলাদেশের মানুষ অনেক বছর ধরে তো দেখছে যেভাবেই দেখুক না কেন। এখন সেই দেখা থেকে তারা ক্ষমতায় দেখেনি, এখন ক্ষমতায় গেলে কেমন হবে সেটা বাংলাদেশের মানুষ হয়তো অনেকেই দেখতে চায়, এবং সার্ভেতে সেই জিনিসটা প্রকাশও পেয়েছে। ইসলামী শাসন পছন্দ করে 60%, 65% মানুষ। এখন জামাত যে জোটটা তৈরি করছে, 8 দলীয় জোট, সেই জোটের ভোটগুলো সব যদি ইসলামী ভোটগুলো যদি জামাতের পক্ষে চলে আসে, অথবা জামাতের যে জোটের পক্ষে চলে আসে, তাহলে জামাতের শক্তি বেড়ে যাবে, জামাত ক্ষমতায় যাওয়ার একটা কন্টেন্ডার হয়ে যাবে। আর পাকিস্তানের সাথে যে বিরোধটা দেখা দিয়েছে, সেই বিরোধের ফলে আমরা এটা ধরে নিতেই পারি পাকিস্তানের সাথে এখন সমর্থনটা কাদের আছে? জামাতের পক্ষে আছে। আগে বিএনপির পক্ষে ছিল, এখন বিএনপি থেকে পাকিস্তানের যে সাপোর্টটা, সেটা হয়তো বা দূরত্ব তৈরি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রধান বিচার পরিষদে দেখা করে 300 বিচারককে চেয়েছেন যাতে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে নির্বাচনী দায়িত্ব পালন করার সময় বিচারপতি নিয়োগ করলে, কোথাও অসন্তোষ দেখা দিলে, কোথাও মারামারি কাটাকাটি, কোথাও রকমের নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হলে সাথে সাথে বিচারপতি কী করবে? ইনস্ট্যান্ট বিচার পরিচালনা করবে। এটা খুব ভালো একটা উদ্যোগ বলে আমরা মনে করি। সুতরাং এই জিনিসটা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে নির্বাচনী মাঠে দখলদারি করা, মাস্তানি করা, চাঁদাবাজি করা, অন্য পক্ষের উপর প্রভাব প্রতিপত্তি তৈরি করা, সেটা বিরুদ্ধে হয়তো বা বাংলাদেশের জনমত দাঁড়াবে, এবং আলটিমেটলি বিএনপির পক্ষে এতদিন যে সংস্কৃতি চালু ছিল, সেই সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হবে। এদিকে বিএনপির তাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার যে কারণটা, সেটা নিয়ে তারা নানা রকমের বিবৃতি দিচ্ছে, নানা রকমের ভিডিও প্রচার করছে। মোস্টলি আমরা দায়ী না, বলতে যেটা চাচ্ছে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা হয়েছে, কিন্তু সেটা আমরা করিনি, সেটা অন্য কেউ এসে অনেকটা পলকের মতো যে ইন্টারনেট এমনি চলে গেছে, ওরকম একটা ব্যাপার। ক্ষমতায় ছিল তোমরা, এখন তোমরা বলছো তোমরা দুর্নীতির জন্য, 5 বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমরা দায়ী না, অন্যরা দায়ী। হ্যাঁ ঠিক আছে, সরকার পালাবদল হয়েছে, আওয়ামী লীগ সরকার ছিল, সেখান থেকে বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকারের একটা দায় থাকতে পারে, ঠিক আছে, একটা গ্রে এরিয়া থাকতেই পারে। কিন্তু 5 বছর তো তার পরবর্তী থেকে 1 বছর 2 বছর না আওয়ামী লীগ সরকারের এফেক্টটা ছিল, পরবর্তী 3 বছরের কি হয়েছে? পরবর্তী 3 বছর কেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো? তখন আমরা জানি যে বিদ্যুতের নানা রকম অভিযোগ ছিল, লোকজনকে গুলি করে মেরে ফেলা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে। বাংলাদেশের হামেশা 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, এমন একটা অবস্থা ছিল। আর বিদ্যুৎ না থাকলে কলকারখানা চলে না, উৎপাদন চলে না। বাংলাদেশের জিডিপির কী অবস্থা ছিল? প্রচণ্ড রকমের খারাপ অবস্থা ছিল। এখন সেই সরকার যদি নতুন করে আবার ক্ষমতায় আসে, বাংলাদেশের কি হবে? কারণ নেতা-নেতৃত্ব তো কিছু চেঞ্জ হয়নি, যাদেরকে মনোনয়ন দিয়েছে, যারা বাংলাদেশের মন্ত্রী এমপি হবে, তারা সব সেই 80-90 বছরের বয়স্ক লোকজন, শুয়ে শুয়ে কাজ করবে, বাংলাদেশকে হসপিটালের বেডে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। সুতরাং তারেক রহমান, বিএনপি, খালেদা জিয়া বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিএনপি এক না। জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি, জিয়াউর রহমানের ত্যাগ তিতিক্ষা, বাংলা সুটকেস, সেটা আমরা দেখেছি। সেখান থেকে বিবর্তনের ফলে এখন তারেক রহমান কোন জায়গায় গিয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জনগণ পরিবর্তনটা দেখতে পাচ্ছে। এখন এই যে বাংলাদেশের বিএনপি শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি,
বাংলাদেশের মানুষকে শঙ্কিত করে দিচ্ছে, শঙ্কিত করে দিচ্ছে। বাংলাদেশের মানুষের প্রয়োজনে যদি বাংলাদেশে মানুষের পাশে যদি কেউ না থাকতে পারে, হাটে মাঠে ঘাটে জনমানুষের সাথে যদি কারো সংযোগ না থাকে, সেই নেতা নেতৃত্ব বাংলাদেশের মানুষ কি চাইবে? আমি ঠিক জানি না শিক্ষিত জনগোষ্ঠী কি বলে। তবে ধানের শীষের প্রতীকের তো একটা এফেক্ট আছে, বহুল পরিচিত একটা প্রতীক। খালেদা জিয়ার একটা ক্যারিসমাটিক ফিগার আছে, শহীদ জিয়াউর রহমানের একটা ক্যারিসমাটিক ফিগার আছে। এখন সেই ফিগারটা কি জনাব তারেক রহমান ধারণ করেন কিনা, সে চিন্তা চেতনা তারেক রহমান ধারণ করেন কিনা, তার দলের মধ্যে তেমন নেতৃত্বকে তিনি প্রমোট করেন কিনা, সেটা প্রচণ্ড রকমের সংশয়ে রাখছে আমাদেরকে। আপনারা কি বলেন? হঠাৎ করে এত শঙ্কিত হওয়ার, জামাত বিরোধী হয়ে এরকম বক্তব্য দেওয়ার কি কারণ হতে পারে? অথবা তারেক রহমান এবং জামাতে ইসলামী তারা তো আগে একসাথে ছিল, একটা সার্ভেতে দেখা যাচ্ছে পার্থক্য হচ্ছে মাত্র 4%, এবং বড় একটা পোর্শন ভোট কি হচ্ছে তারা এখনও ডিসিশন নেয়নি। তাহলে এই অবস্থায় বাংলাদেশের নির্বাচনী ফলাফল কোন দিকে যেতে পারে? এটা কি একদম বিএনপি 300 আসনের মধ্যে 290টা পেয়ে যাবে এমন একটা ব্যাপার, নাকি একটু লড়াই হবে? বাংলাদেশের জন্যে একটা ইকুয়াল সমান সমান লড়াই তেমন দরকার আছে। যদি না হয় তাহলে যেটা হবে ফ্যাসিজম তৈরি হবে। হাসিনা যেমন করে 17 বছর শাসন করেছে, তেমন করে একটা ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশ যেতে পারে। ব্যারিস্টার ফুয়াদের উপর যেমন করে আক্রমণ হলো, গলার নালি ছিঁড়ে ফেলবে এমন একটা বিরুদ্ধ ভাইরাল হয়েছে, দেখেছেন না? পিনাকি ভট্টাচার্য মনে হয় শেয়ার করেছে। সুতরাং ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্য দাঁড়াতে হলে, দেশকে স্থিতিশীলতা দিতে হলে, চোখে চোখ রেখে কথা বলতে হলে সমশক্তির একটা বিরোধী দল দরকার আছে। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে 3টা শক্তি মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। জামাত যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে তাহলে তো জামাত প্রতিষ্ঠিত শক্তি হয়ে যাবে, অলরেডি প্রতিষ্ঠিত শক্তি, চোখে চোখ রেখে কথা বলছে। এখন নির্বাচনে যদি ক্ষমতায় চলে যায় তাহলে বাংলাদেশের 54 বছরের ইতিহাসই পাল্টে যাবে। 3টা বৃহৎ শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের যে সাংগঠনিক ক্যাপাবিলিটি, তারা যেভাবে মাঠে ঘাটে হাঁটে ঘুরে বেড়াচ্ছে, তারা যেভাবে বাংলাদেশের জন্যে, তাদের নেতৃত্বের জন্যে, তাদের যে মূল এজেন্ডা সেটা ফিল আপ করার জন্য তারা যেভাবে কাজ করছে, সেটাকে সাধুবাদ জানাতেই হয়। তারা ডেডিকেটেড, 100% ডেডিকেটেড। ডেডিকেটেড লিডারশিপ কোথায় দেখতে পাবেন? আমি দেখি না, আমি এই মুহূর্তে দেখি না। এই মুহূর্তে ডেডিকেশন তেমন করে কোথাও দেখা যাচ্ছে না। খুব স্বাভাবিক, কেন বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো তো কেউ নাই। তারেক রহমান ছিল, তিনি লন্ডনে আছেন। জামাত যেহেতু ডেমোক্রেসি ফলো করে, তাদের লিডারশিপগুলো ওইভাবেই উঠে আসে। ডেডিকেশন দেখেই তাদেরকে কী করে আমির বানায়, অথবা যেটাকে বলেন নায়েবে আমির, নিচের দিকে যেগুলো আছে এগুলো তারা ওইভাবে তৈরি করে। ডেডিকেশন দেখে, সময় কীভাবে দিতে পারে, দলের জন্য, কার্যক্রমের জন্য, সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কার কত অবদান সেগুলো দেখে। কিন্তু বিএনপিতে তো সেগুলো চলে না, টাকা দিয়ে কমিটি বানানো হয়, টাকা দিয়ে কমিটি বাণিজ্য হয়। আলটিমেটলি ডেডিকেশন বলে কিছু না, চাঁদাবাজি, মাস্তানি এভাবেই আছে। সততা, কর্মনিষ্ঠা বা মেধা, যোগ্যতা সেগুলোকে কোনো প্রমোট করে না। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশ এগিয়ে যাক, সেই সাথে আমরা সবাই এগিয়ে যাই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।